বাংলাদেশে তো কোনো শিক্ষামন্ত্রী নেই, আমি কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগও চাই না। কারণ বাংলাদেশে যিনি আছেন তিনি হচ্ছেন কি পরীক্ষামন্ত্রী। উনি শুধুমাত্র পরীক্ষা নিয়ে ভাবেন, শিক্ষার্থীদের কথা ভাবেন না। আমি গত 2 দিন দেখলাম যে নারীরা কি পরিমাণে সাফার করেছে, শুধুমাত্র এই বন্যা, এই ঘাটু সমান পানি নিয়ে কি পরিমাণে নারীরা সাফার করেছে। কেমন সাফার করেছে আপনাদের কাছে শুনতে আনকমফোর্টেবল লাগবে। পিরিয়ড অবস্থায় তাদের প্যাড পর্যন্ত ভিজে গিয়েছে, এমন নারীরা পর্যন্ত গিয়ে এক্সামে পরীক্ষা দিয়েছে। কি পরিমাণে স্ট্রাগল তাদেরকে করতে হয়েছে, আর উনি সেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সাথে মজা করে বেড়াচ্ছেন। আমি আপনাদেরকে, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি 3টা প্রশ্ন করতে চাই। আপনারা কষ্ট করে একটু হাত তুলবেন, আমি এই কষ্টটা আপনাদেরকে দিব। সেটা হচ্ছে, আপনারা গত 1 মাসে বা গত 7 দিনে পলিটিক্যাল ভিউ শেয়ার করার কারণে বা আপনাদের পলিটিক্যাল যে সকল নলেজ বা সমালোচনা করার কারণে আপনারা কারা কারা গালি খেয়েছেন, একটু কাইন্ডলি হাত তুলবেন। আচ্ছা, খুবই স্বাভাবিক। এবং এখন পর্যন্ত পলিটিক্যাল ভিউজ শেয়ার করার কারণে আপনারা গালি খেয়েছেন এরকম কয়জন আছেন, একটু দয়া করে হাত তুলুন। ওকে, আচ্ছা। আর লাস্ট প্রশ্নটা হচ্ছে গিয়ে, এই পর্যন্ত ধরেন আপনারা তো রাজনীতি করে আসছেন, অনেক কষ্ট করেছেন, অনেক আপনারা স্ট্রাগল করেছেন। এখন পর্যন্ত রাজনীতি করার কারণে আপনাদের ফ্যামিলি থেকে অনেকেরই হয়তো না শুনতে হয়েছে, এরকম না শুনতে হয়েছে বা বাহিরে যেও না, আন্দোলনে যেও না, এরকম কয়জন আছেন? আচ্ছা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে সবাই গালি খেয়েছি আমরা। বাট এই জন্যই বললাম যে আমাদের আসলে এই পর্যন্ত আসতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, ফ্যামিলি থেকে অনেক না শুনতে হয়েছে। কিন্তু আজকে আমি কি একটু অফ টপিকেও কথা বলতে পারবো? আমি কি অ্যালাউ আছি? যেই কারণে আমরা রাজপথে নেমেছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা এই পর্যন্ত হচ্ছে কি নারীরা আসতে পেরেছি, আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়, নির্বাচনের পরবর্তী সময়ে যে পরিমাণে আমাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল, আমাদের কি আসলে সেভাবে মূল্যায়ন করা হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো আমাদের হয়েছে। এবং যে পরিমাণে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই সকল আকাঙ্ক্ষাও আমাদের বাস্তবায়ন হয়নি। আসলে কিছু সত্যি কথা বলি, আপনাদের কাছে খুব আনকমফোর্টেবল লাগবে, কিন্তু এখন পর্যন্ত যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, কোনোটাই সাধারণ মানুষের জন্য না। এই রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু হচ্ছে গিয়ে এলিট শ্রেণীদের জন্য। বাংলাদেশে আপনার যদি ভালো থাকতে হয় তাহলে আপনার শুধুমাত্র 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে গিয়ে টাকা, আর একটা হচ্ছে গিয়ে ক্ষমতা। আপনার কাছে টাকা থাকলে আপনি বিচার ব্যবস্থা কিনতে পারবেন, আপনি শিক্ষায় ভালো করতে পারবেন, আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে লাগবে কি? ক্ষমতা। কেমন ক্ষমতা? আপনি যদি ভুলও করেন আপনি বিচার কিনে নিতে পারবেন, আপনি সব কিছু কিনে নিতে পারবেন যদি আপনার কাছে ক্ষমতা থাকে। এবং টাকার, আমি যে বললাম যে টাকা দরকার, এটার আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিই, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের যে শেষমেশ আমি এটা বলবো, আজকে এইখান পর্যন্ত এখানে যতজন নারী আছেন, এখানে আমি নুসরাতকে দেখতে পাচ্ছি, এখানে আমাদের সংসদ সদস্যরা আছেন, এবং আমি এখানে হচ্ছে আশিফ আপুকে দেখতে পাচ্ছি, এবং যতজন নারী আন্দোলন করেছে তাদের সকলকে আমার মন থেকে হচ্ছে গিয়ে সম্মান জানাই, এবং আমি তাদেরকে সালাম জানাই যে তারা এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছে। ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জাতীয় নারী শক্তিকে, শহীদ পরিবার এবং আমাদের জুলাইয়ের যোদ্ধা নারীদের কথা শুনতেছিলাম। এখানে শহীদ আদিলের সম্মানিত মা আছেন। আমি কৃতজ্ঞ যে আমার নির্বাচনে আমার মা যেভাবে শ্রম দিয়েছেন, শহীদ আদিলের মাও আমাকে তার সন্তান মনে করে ওইভাবেই শ্রম দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আমি বলবো যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আন্দোলনের সময়, সংগ্রামের সময় আমরা নারীদের সামনে রাখি, আন্দোলনের পরে আর কোনো খোঁজ থাকে না। এই ধরনের একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, এবং এটা বারবার হয়। বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশনে আমরা দেখি, যে কোনো মিছিলে, যে কোনো মিটিংয়ে, যে কোনো গণ অভ্যুত্থানে, যে কোনো জায়গায় নারীদের একটা হিউজ পার্টিসিপেশন থাকে, কিন্তু এরপরে যখন ক্ষমতার চর্চা বা রাজনীতির চর্চা, সেইখানে তাদের আসলেই
স্পেসটা দেওয়া হয় না। এই প্রবণতাটা অবশ্যই পরিত্যাগ করতে হবে আমাদের এই জন্য, কারণ আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে পুরুষের সংখ্যা যা, আমার মনে হয়েছে কোনো কোনো জায়গায় নারীর সংখ্যা তার চেয়ে বেশি ছিল। জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন মানে হতাশ, এরকম সিচুয়েশন আমাদের গেছে, আমরা যখন কোনো মুভমেন্ট বা কোনো একটা জায়গায় স্টে করতে পারতেছিলাম না, আমার স্পষ্ট মনে আছে যে আমরা পুলিশ ফায়ার করতেছে, আমরা দৌড়াচ্ছি, এমন সময় 5 আগস্টের দিন সকাল 11টার সময় দনিয়া কলেজের সামনে কলেজের কিছু স্টুডেন্ট মেয়েরা আমারে বলল যে ভাই আপনারা যদি সামনে মুভ করেন আপনাদের রিস্ক আছে, আমরা একসাথে বসতেছি, আমাদের সাথে আপনারা বসেন। এই সেফটি দেওয়ার তারা আমাদের জন্য চেষ্টা করলেন। এবং দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিস্ট সরকার এতটা নরপিচাস ছিল যে তারা প্রথম সাইবার শট এবং গুলিটা ওইখানে করছে। তো এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি আমাদের নারায়ণগঞ্জে, আমরা দেখেছি যে স্নাইপারের গুলিতে জানালা ভেদ করে একজন নারী শহীদ হয়েছেন, যার 2.5 মাসের সন্তান ছিল। আমরা দেখেছি শামীম ওসমানদের গলিতে শহীদ রিয়া গোপ দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তিনি জানতেনই না দেশ মানে কি আসলে, কিন্তু দেশের জন্য তার ফ্যামিলি তাকে হারিয়েছেন। এই ধরনের একটা আত্মত্যাগের পরে যেখানে নারীরা কোনো জায়গায় পিছিয়ে ছিল না, জুলাই মানে কি, আমি দেখেন জুলাইয়ে যখন আমরা মুভমেন্ট করি, আমার স্পষ্ট মনে আছে যে আমরা 5 আগস্টের দিন দুপুরবেলা যখন শোনা গেল যে সেনাপ্রধান বক্তব্য দিবেন, তখন আমাদের কারো ফোনে নেট নাই, আমরা ফায়ারিং হচ্ছে, আমরা সামনে আগাচ্ছি, আবার দৌড়ায় পিছনের দিকে আসতেছি, আমরা চিৎকার করতেছিলাম গলিতে ঢুকে যে বোনেরা মায়েরা আপনারা হচ্ছে নেটগুলো ওপেন করে দেন। তখন একজন মা জানালা থেকে আমারে বললেন যে দেখো আমি নেটটা ওপেন করতে চাই, কিন্তু নেটটা কিভাবে ওপেন করা হয় আমি জানি না, কাইন্ডলি একটু আইসা আমার নেটটা ওপেন করে দাও। মানে পাবলিক করে দিচ্ছেন তারা। এবং মানে যখনই কোনো দুর্ঘটনা ঘটতেছে, মায়েরা উপর থেকে পানি ফেলতেছেন, ফল ফেলতেছেন, খাবার ফেলতেছেন, এবং শুধু তো ওই অ্যাসিস্ট না, রাজপথে নেমে আসতেছেন। এই প্রত্যেকটা এলিমেন্টই আমাদের এই গণ অভ্যুত্থানে ছিল। এবং এই গণ অভ্যুত্থানটা কোনো একক গোষ্ঠীর না, এনসিপির না, বা শুধু ঢাকা ইউনিভার্সিটির না, বা শুধু পুরুষদের না, বা শুধু তরুণদের না, বা শুধু স্টুডেন্টদের না, গণ অভ্যুত্থানটা সবার, এখানে সবাই ছিলাম আমরা। গণ অভ্যুত্থানের পরে হয়তোবা এটা আমাদের ব্যর্থতা যে আমরা এই সমন্বয়টা করতে পারি নাই, কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সবার পার্টিসিপেশন ছিল বলেই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে। এই জন্য আমরা মনে করি আমাদের দেশ যদি, যেহেতু দেশের ফ্যাসিস্ট কাঠামো ভাঙার ক্ষেত্রে নারীরা সবচেয়ে সামনের সারিতে অবস্থান নিয়েছিল, আমার মনে হয় সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও নারীরা সামনের সারিতে থাকলে বাংলাদেশটা সুন্দরভাবে গঠন হবে। এবং আমরা দেখেছি বাংলাদেশের যেই সকল ডেভেলপমেন্ট আমরা চিন্তা করি, যেমন মনে করেন বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আয়ের খাত কোনটা, সবচেয়ে বেশি আমাদের মানে রাজস্ব আয়ের খাত হচ্ছে গার্মেন্টস সেক্টর। নারীদের পার্টিসিপেশন এই পুরো সেক্টরটাকে বুস্ট আপ করেছে। শুধু এইটা না, বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনারা দেখবেন নারী পুরুষ এখন কর্মক্ষেত্রে কেউ নারী কেউ পুরুষ এর চেয়ে বের হয়ে যোগ্যতা দিয়ে মানুষকে বিচার করা হচ্ছে। এবং আমরা চাই এই জিনিসটা আরও বৃদ্ধি পাক। আমার বোন নুসরাত তাবাসসুম দুঃখ প্রকাশ করছে, আমি এটাতে দ্বিমত করব না যে আসলে বাংলাদেশের পরিস্থিতিতে এখনও নারীদের জন্য যে স্ট্রাগল এটা বন্ধ হয় নাই। আমি যখন সন্ধ্যার সময় বাসা থেকে বের হই আমার কোনো সমস্যা হয় না, যখন রাত 12টার পরে আমি বাসায় ফিরে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আমার একটা বোন প্রয়োজনেই যদি এই রাত 12টার সময় বাইরে থাকে, দেখবেন প্রশাসনের মানুষও তাদেরকে বলে এই আপনি মেয়ে মানুষ এত রাতে কি করেন। তো এই যে সিচুয়েশন নিরাপত্তার ক্ষেত্রে, তো এখানে নারী পুরুষের কোনো ইস্যু নাই, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দরকার, প্রত্যেকটা নাগরিকের স্পেস দরকার, প্রত্যেকটা নাগরিককে আমাদের অ্যাকনলেজ করা দরকার। এখানে গণ অভ্যুত্থানে যেরকম আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, আমরা তখন চোখে দেখি নাই যে কার হিজাব আছে কার মাথায় হিজাব নাই, কে ওয়েস্টার্ন ড্রেস পরা আছে, কে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কে তো মানে আপনার কি বলে ইডেন কলেজের স্টুডেন্ট, তো আমরা দেখি নাই। প্রত্যেকে আমরা একসাথে মুভ দিয়েছি, কেন? একটা লক্ষ্যে
যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট কাঠামো আমরা বিতাড়িত করব। ঠিক সেম বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব, এই যাত্রাটাও আমাদের একই সাথে দেওয়া উচিত, কাঁধে কাঁধ মিলিয়ে দেওয়া উচিত। আমরা প্রত্যেকে নাগরিক যেই ধারণা জাতীয় নাগরিক পার্টি মনে করে, প্রত্যেক মানুষ বিবেচনা আমরা করব, কে পুরুষ, কে নারী, কে হিন্দু, কে মুসলমান, কে মানে কোন পেশা, কে কোন গোত্র, এটা দিয়ে নয়, প্রত্যেককে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা বিবেচনা করে আমরা নাগরিকের মর্যাদা সমুন্নত করার রাজনীতিটা করে যাব। এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আমাদের সমাজে যেই নারীরা যে কোনো সমাজের বিপদের মুহূর্তে, যেমন মনে করেন খুবই স্বাভাবিক, আমাদের নিজেদের লাইফেও এটা হয়, আমরা যখন খুব বেশি বিপদে পড়ি আমি আমার বড় বোনের কাছে যাই, খুব বেশি বিপদে পড়ি আমি আমার নানির কাছে যাই, খালার কাছে যাই। এটা কিন্তু হয়, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আছে। আবার বিপদ যখন উদ্ধার হয়ে যায় তখন আমরা আর এগুলো মনে থাকে না। এইটা তো আমাদের জীবনে এটা হয়। আমাদের এখান থেকে বের হইতে হবে। আমাদের ভিতর থেকে এই পরিবর্তনটা যদি আমরা না করি, তাহলে শুধুমাত্র একজন ব্যক্তি পরিবর্তন, হাসিনা পরিবর্তন হয়ে আরেকজন আসলাম, তাইলে পরিবর্তনটা হবে না। আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা কাজের জায়গায় এই পরিবর্তনটা আসতে হবে, যে আমাদের সোসাইটির প্রয়োজনে প্রত্যেকের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের আলোকে তার মর্যাদাটা নিশ্চিত করতে হবে। কে নারী, কে পুরুষ, কে মানে কোন সেক্টরের মানুষ, এইটা দিয়ে আমরা বিবেচনা করব না। তো আমি আবারও জাতীয় নারী শক্তিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং আমাদের জুলাইয়ের যারা নারী, প্রত্যেকের প্রতি আমাদের তো স্যালুট। এই জন্য স্যালুট যে আমরা দেখেছি যখন আমাদের আশা ভরসা কমতে শুরু করেছিল, তখন নারীরা একটা এমন ড্রাইভ দিয়েছে যেটা বুস্ট আপ করেছে আমাদের একদম লোকালিটি পর্যন্ত। আপনারা যদি প্রত্যেক জেলায়, উপজেলায়ও দেখবেন, ইভেন মনে করেন জুলাই, আপনি চিন্তা করেন, দেখবেন ঠাকুরগাঁওয়ের একটা মেয়ে, সে স্লোগান দিচ্ছে, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, মনে নাই? এটা বুস্ট আপ করতেছে কাদের? সারা বাংলাদেশের সবাইকে। তো এই মুভমেন্ট, এটা আমি বারবার বলি, এটা কোনো একক দলের না। আমার জুলাই গণ অভ্যুত্থান যদি আমি বলি, আমার যেমন নুসরাত তাবাসসুমকে লাগবে, আমার তেমন মানসুরাকে লাগবে, আমার তেমন উমামা ফাতেমাকে লাগবে, আমার তেমন যেই বোনটা আমার এখানে কথা বলে গেলেন, ইডেন কলেজের বোনটা, যার ছবি দেখে আমরা মূলত ফিল করেছি যে এই ধরনের নির্যাতন চলতে পারে না, প্রত্যেককে লাগবে। আমাদের দেশ গঠনে প্রত্যেকের, নাম জানা নাম না জানা, প্রত্যেককে আমাদের লাগবে। আমরা যদি এইটা এনশিওর না করতে পারি, তাহলে আমাদের মুখের কথায় আমরা কথাই বলে যাব, যেই কথা বারবার বছরের পর বছর বাংলাদেশে বলে যাওয়া হয়েছে। নানান সময় বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছে, গণ আন্দোলন করেছে, স্যাক্রিফাইস করেছে, মহান মুক্তিযুদ্ধে স্যাক্রিফাইস করেছে, 90-এর গণ অভ্যুত্থানে স্যাক্রিফাইস করেছে, 24-এ স্যাক্রিফাইস করেছে, এর আগেও গণতান্ত্রিক মুভমেন্টে বছরের পর বছর স্যাক্রিফাইস করে গেছে। তখন নারী পুরুষ ভেদাভেদটা ছিল না। কিন্তু যখন স্যাক্রিফাইসের সময় শেষ, যখন একটা সুন্দর সিচুয়েশন, তখন আমরা ভুলে যাই যে নারীরা কোথায়। আমরা তখন বেটারা রাজনীতি করতে চাই, বেটারা ক্ষমতা চর্চা করতে চাই। এই জায়গা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। তো এইটা যদি আমরা এনশিওর করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশটা সুন্দর হবে। শুধু মুখের কথায় তো বাংলাদেশ সুন্দর হবে না। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশ, সবাইকে নিয়ে নাগরিক মর্যাদা নিশ্চিতের বাংলাদেশ। কিন্তু আমার ফোরামে কোনো নারী নাই, আমি নারীদেরকে সাইড করি, বা আমি মানে রাজনীতিক গুটিবাজি করে আমি নারীদেরকে মাইনাস করি, তাইলে তো আর রাজনীতিটা হইল না। তাইলে আমার মুখের কথা কাজে পরিবর্তন হইল না। তাইলে একটা নতুন রাজনৈতিক দলের দরকার কি? আগে তো ওই রাজনীতি আমরা দেখে গেছি বছরের পর বছর। আমরা যদি নতুন রাজনীতি করতে চাই, অবশ্যই আমাদের একটা ব্যাপারে নিশ্চিত হইতে হবে যে নাগরিক, বাংলাদেশের নাগরিক, সে নারী হোক, পুরুষ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সে শ্রমিক শ্রেণীর হোক, সে স্টুডেন্ট হোক, এলিট শ্রেণীর হোক, উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের কাছে সমান সুযোগ পাইতে হবে, সমান নিরাপত্তা পাইতে হবে, সমান অধিকার পাইতে হবে। রাষ্ট্র কর্তৃক যতটুকু অধিকার তার পাওয়ার কথা, এইটা যতদিন আমরা নিশ্চিত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা অনেক বক্তৃতাবাজি করতে পারবো, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করা অনেক কঠিন হবে। তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ, একটা
নাগরিক মর্যাদার বাংলাদেশ, একটা সবাইকে নিয়ে একটা বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলামিন সরকার ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন মান্তা সম্প্রদায়ের একজন মানুষ। আপনারা জানেন যে আমাদের জুলাই